দ্য রেপ অব দ্য লক বাই আলেকজান্ডার পোপ। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করব 11-12 সিলেবাসের অন্তর্গত পোম দ্য রেপ অব দ্য লক। এসএলএসটি ছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজের সিলেবাসের অন্তর্ভুক্ত এই পোপের দ্য রেপ অব দ্য লক। তো আশা করছি এই ভিডিওটা সবার জন্যই খুবই উপকারী হবে। রেপ অব দ্য লকের উপরে এই ক্লাসগুলি করার পরে আশা করি তোমাদের কারোরই আর রেপ অব দ্য লক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো কবিতায় যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলে যারা যারা নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে দেবে। এছাড়াও এই চ্যানেলে টেক্সট রিডিং এর পাশাপাশি টেক্সট বেসড মক টেস্ট এবং গ্রামার বেসড মক টেস্টেরও ক্লাস নেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা সবাই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। এবং সাবজেক্ট রিলেটেড বা এসএলএসটি রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস এবং এমসিকিউজ বেসড গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে মক টেস্ট প্র্যাকটিস সেটের ক্ষেত্রে প্রত্যেকটি টপিকের উপরে থাকছে 100 ইম্পর্টেন্ট এমসিকিউজ। নোটস এবং মক টেস্ট প্র্যাকটিস সেট আর চার্জেবল। তো আজকের আলোচ্য বিষয় সম্পর্কে বলি। সরাসরি লাইন বাই লাইন টেক্সট রিডিং এর আগে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। প্রথমে জানব কবি সম্পর্কে। আলেকজান্ডার পোপ ব্রিটেনের শেষ ক্যাথলিক রাজা দ্বিতীয় জেমসের জোরপূর্বক সিংহাসন ত্যাগের মাত্র কয়েক মাস পরে 17th সেঞ্চুরির শেষের দিকে একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয় 1688 21শে মে লন্ডন, ইংল্যান্ডে। তিনি ছিলেন অগাস্টান এজের একজন কবি এবং একজন স্যাটিরিস্ট, ব্যঙ্গাত্মক, যিনি তার এসে অন ক্রিটিসিজম, রেপ অব দ্য লক, দ্য ডান্সিয়ার্ড অ্যান্ড দ্য এসে অন ম্যান এই সমস্ত কবিতার জন্য সর্বাধিক পরিচিত। তিনি সমস্ত ইংলিশ রাইটারদের মধ্যে সবচেয়ে এপিগ্রামাটিক, মানে সব থেকে তিনি বিদ্রুপাত্মক বা সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ। তিনি মানে তার বুদ্ধি খুবই তীক্ষ্ণ এবং তার লেখার ধরন খুবই হাস্যরসে পরিপূর্ণ, ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক। পোপের বাবার নাম ছিল আলেকজান্ডার পোপ। তিনি লন্ডনের স্ট্র্যান্ডের একজন সফল লিনেন ব্যবসায়ী ছিলেন, পাইকারি ব্যবসায়ী ছিলেন। এবং তার মায়ের নাম ছিল এডিথ, যিনি ছিলেন ইয়র্কের উইলিয়াম টার্নারের কন্যা। তার বাবা মা দুজনেই ক্যাথলিক ছিলেন। তিনি যেহেতু ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করছিলেন এবং সেই সময় সর্বত্র একটা ক্যাথলিক বিরোধী মনোভাব পূর্ণ ছিল এবং এর প্রভাবও তিনি অনুভব করেছিলেন, কারণ সেই সময় টেস্ট অ্যাক্টস আছে। এই অ্যাক্টের দ্বারা ক্যাথলিক পরিবারগুলির সমৃদ্ধি রোধ করার জন্য একটি আইন তৈরি হয়। ফলে তার পরিবারকে লন্ডনের 10 মাইলের মধ্যে বসবাস করতে বাধা দেওয়া হয় এবং এর ফলে তার পড়াশুনোও অনেকটা ব্যাহত হয়। তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধা দেওয়া হয়। পোপের বাবা, যার নামও ছিল আলেকজান্ডার পোপ, তিনি পাইকারি লিনেন ব্যবসায়ী ছিলেন এবং পোপের জন্মের বছরেই তিনি তার ব্যবসা থেকে অবসর নেন এবং 1700 সালে উইন্ডসর ফরেস্টের বিনফিল্ডে বসবাস করতে যান। পোপরা যেহেতু রোমান ক্যাথলিক ছিলেন, বিনফিল্ডে তারা একটি প্রতিবেশী ক্যাথলিক পরিবারের সাথে পরিচিত হন এবং সেই পরিবারের সাথে পরিচিতি কবির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ধর্ম তাকে কিছু আজীবন বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব এনে দেয়, বিশেষ করে সেই ধনী স্কোয়ার জন ক্যারিল। ইনি হচ্ছেন সেই জন ক্যারিল যার আত্মীয়ের সাথে সম্পর্কিত একটি ঘটনার ওপরেই আমাদের এই প্রেজেন্ট টেক্সট দ্য রেপ অব দ্য লক লেখা। এই জন ক্যারিলি পোপকে রেপ অব দ্য লক লিখতে প্ররোচিত করেছিল। তো এই টেস্ট অ্যাক্ট প্রণীত হওয়ার কারণে চার্চ অফ ইংল্যান্ডের মর্যাদাকে সমুন্নত রেখে ক্যাথলিকদের শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ে যোগদান, ভোটদান, সরকারি পদে অধিষ্ঠিত হতে নিষিদ্ধ করার মাধ্যমে পোপের শিক্ষাও প্রচুর পরিমাণে প্রভাবিত হয়েছিল। যেহেতু এই সমস্ত অ্যাক্টস লেগে গিয়েছিল, তিনি শিক্ষা গ্রহণ করতে বিভিন্নভাবে বাধা পেয়েছিলেন। তাই তার বেশিরভাগ শিক্ষাই হয়েছিল তার নিজের দ্বারা, তার বাড়িতে, তার গুরুজনদের দ্বারা। তাই পোপের প্রারম্ভিক শিক্ষাটা বাড়িতেই হয়েছিল। তারপরে তিনি 1698 সালের দিকে ট্রাইফোর্ড স্কুলে পড়াশুনো করেন। তারপরে তিনি লন্ডনের দুটি রোমান ক্যাথলিক স্কুলে পড়াশুনো করেন। এই ধরনের স্কুল যদিও অবৈধ, কিছু এলাকায় এই ধরনের স্কুল সেই সময় খুলে দেওয়া হতো ক্যাথলিক স্টুডেন্টদের জন্য বা ক্যাথলিক ফ্যামিলির বাচ্চাদের জন্য। সেই সমস্ত স্কুলে তিনি পড়াশুনো করেছিলেন এবং এর পরবর্তীতে 1700 সালে তার পরিবার বার্কশায়ারের বিনফিল্ডে চলে এসেছিল, কারণ সেই তীব্র ক্যাথলিক বিরোধী মনোভাব, প্যাপিস্টদের সেই 10 মাইল নীতি, এই আইনের কারণে তাদেরকে লন্ডনের 10 মাইলের মধ্যে
বসবাস করতে দেওয়া হয়নি, ফলে তারা সেই উইন্ডসর বনের কাছে গিয়ে বসবাস করেছিলেন। ফলে আমরা পরবর্তীতে তার কবিতা উইন্ডসর বনে বাড়ির চারপাশের গ্রামাঞ্চলের বর্ণনা দেখতে পাই। এই সময়ে পোপের আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে এবং তারপর থেকে তিনি বেশিরভাগ সময় ব্যঙ্গাত্মক এবং জুভেনাল মহাকাব্যিক কবি হোমার এবং ভার্জিলের মতো ক্লাসিক্যাল রাইটারদের পাশাপাশি জিওফ্রে চসার, উইলিয়াম শেক্সপিয়ার, জন ড্রাইডেনের মতো ইংলিশ রাইটারদের রচনা পড়তে থাকেন এবং নিজেকে শিক্ষিত করেন। তিনি অনেক ভাষা অধ্যয়ন করেন, ফ্রেঞ্চ, ল্যাটিন, ইটালিয়ান, গ্রিক, এই সমস্ত কবিদের রচনা তিনি পড়েন এবং 5 বছর অধ্যয়ন করার পরে পোপ লন্ডন সাহিত্য সমাজে ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন, যেমন উইলিয়াম কংগ্রেভ, স্যামুয়েল গার্থ এবং উইলিয়াম ট্রাম্বল। তবে এই কবি মাত্র 12 বছর বয়স থেকেই অসংখ্য স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে একটি ছিল পট ডিজিজ, পট রোগ, যা মেরুদণ্ডকে প্রভাবিত করে এমন এক ধরনের যক্ষা রোগ এটি, যা শরীরকে বিকৃত করে দেয়, তাই তার বৃদ্ধিও ব্যাহত হয়। মানে পোপ দৈর্ঘ্যের দিক থেকে খুব একটা লম্বা ছিলেন না, তিনি বেঁটে ছিলেন, মাত্র 4 ফুট 6 ইঞ্চির একজন মানুষ ছিলেন তিনি, এবং এটা তার ওই রোগের কারণে হয়েছিল, যার ফলে তিনি সারা জীবন কুঁজো হয়ে পড়েন। এবং এই যক্ষা সংক্রমণের ফলেই শ্বাসকষ্ট, জ্বর, চোখ ফুলে যাওয়া, পেটে ব্যথা সহ অন্যান্য অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার মধ্যে। এবং সেই সময়টাতে যেহেতু ক্যাথলিক সমাজ থেকে তিনি অনেকটা দূরে সরে গিয়েছিলেন, ফলে তার খারাপ অবস্থা তাকে আরও সবার সাথ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তিনি কখনো বিয়ে করেননি, তবে তার অনেক ফিমেল ফ্রেন্ড ছিল, যাদের কাছে তিনি অনেক মজার চিঠি লিখতেন, যাদের মধ্যে ছিলেন লেডি মেরি, মার্থা ব্লাউন্ট এটসেট্রা। 1709 সালের মে মাসে বই বিক্রেতা জ্যাকব টনসনের পোয়েটিক্যাল মিসলেনিয়াসের 6th এডিশনে পোপের প্যাস্টোরালস প্রথম প্রকাশিত হয় এবং তার এই প্রথম প্রকাশনাটা তাকে তাৎক্ষণিকভাবে খ্যাতি এনে দেয়। এরপরে 1711 সালের মে মাসে প্রকাশিত হয় অ্যান এসে অন ক্রিটিসিজম বইটি, যেখানে আমরা সেই বিখ্যাত লাইন দেখতে পেয়েছিলাম, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। এই অ্যান এসে অন ক্রিটিসিজম, এই প্রবন্ধটি বিশেষভাবে চারিদিকে সমাদৃত হয়েছিল এবং এটি তাকে সাহিত্যিক প্রভাব এনে দিয়েছিল। এছাড়াও বেশ কয়েকজন ভক্তও অর্জন করিয়ে দিয়েছিল, মানে তার খ্যাতি এটার ফলে আরও এত বেড়েছিল যে তার ভক্ত তৈরি হয়ে গিয়েছিল চারিদিকে, যার মধ্যে রিচার্ড স্টিল, জোসেফ অ্যাডিসন ইনারাও অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সাথে তিনি সেই যুগান্তকারী ডেইলি দ্য স্পেকটেটরের প্রকাশনায় সহযোগিতা করেছিলেন। এবং এরপরে প্রকাশিত হয়েছিল পোপের সেই বিখ্যাত স্যাটিরিক্যাল রেপ অব দ্য লক, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয় 1712-তে। রেপ অব দ্য লকের সাফল্যের পরে তার সংযোজন ছিল ভার্সেস টু দ্য মেমরি অফ অ্যান আনফরচুনেট লেডি এবং এলোইসা টু অ্যাবেলার্ড। রেপ অব দ্য লকের সাফল্যের পরে তিনি বেশ কিছু ট্রান্সলেশন ওয়ার্ক লেখেন। তিনি হোমারের ইলিয়াড ট্রান্সলেট করেন, তিনি ওডিসি ট্রান্সলেট করেন, যে ট্রান্সলেশনগুলো তাকে অনেক সাফল্য এনে দেয়। এরপরে আসে পোপের সর্বকালের শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক রচনা 1728 সালে দ্য ডান্সিয়ার্ড, যার চূড়ান্ত সংস্করণটি মুদ্রিত হয় 1743 সালে। এই উপহাস এবং বীরত্বপূর্ণ রচনাটি তার সমসাময়িকদেরকে নিয়ে যথেষ্ট মজা করে, যদিও তিনি এটা যখন প্রকাশ করেছিলেন তিনি বেনামে প্রকাশ করেছিলেন, নিজের নামে প্রকাশ করেননি। তার নিজস্ব সমস্ত লেখা ছাড়াও পোপ ট্রান্সলেশনে বা অনুবাদে এবং সম্পাদনাতে খুবই আগ্রহী ছিলেন, তাই সমস্ত অনুবাদ সাহিত্যতেও তিনি ব্যাপক সাফল্য লাভ করেন। যেমন বললাম, 1715 থেকে 1720 পর্যন্ত তিনি হোমারের ইলিয়াড অনুবাদ করেন এবং প্রকাশ করেন। 1725 সালে শেক্সপিয়ারের সম্পূর্ণ রচনার সংস্করণ প্রকাশ করেন। এরপরে 1726 সালে ওডিসি অনুবাদ করেন। এগুলোর মাধ্যমে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য সম্পাদকীয় পরিবর্তনও আনেন, এডিটেড পরিবর্তন আনেন কিছু। তার ফলে তিনি তীব্র সমালোচনার মুখেও পড়েন এবং তার জীবনের শেষের দিকে পোপের সাহিত্যকর্ম প্রায় হ্রাস পেতে থাকে এবং 1738 সালের পরে তিনি খুবই কম লেখেন। তিনি সবসময় অসুস্থ থাকতেন সেই সময় এবং শেষ বছরগুলি স্বাস্থ্যের তীব্র অবনতি হওয়ার জন্য শেষ পর্যন্ত তিনি তার 56তম জন্মদিনের পরেই কিন্তু 1744 সালের 30শে মে কনজেস্টিভ হার্ট ফেইলিওরে টুইকহ্যামের নিজের বাড়িতেই তিনি মারা যান। তো আশা করি আলেকজান্ডার পোপ সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে জানবো আমাদের আলোচ্য বিষয় দ্য রেপ অব দ্য লক সম্পর্কে। রেপ অব দ্য লকের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে বলতে গেলে বলা যায় যে পোপের যুগে অনেক রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন ঘটেছিল। ব্রিটেনের শেষ ক্যাথলিক রাজা দ্বিতীয় জেমসের ক্ষমতাচ্যুতি ঘটেছিল, টেস্ট অ্যাক্ট পাস হয়েছিল, ক্যাথলিক বিরোধী মনোভাব একদম তুঙ্গে উঠেছিল। তাই পোপের এই রেপ অব দ্য লক ক্যাথলিকদের রীতিনীতির প্রতি প্রোটেস্ট্যান্টদের যে অনীহা সেটা ব্যঙ্গাত্মকভাবে
প্রেজেন্ট করে, যার চরিত্রগুলির মাধ্যমে অহংকার, সম্মান, সামাজিক দ্বন্দ্বের বিষয়বস্তু দেখতে পাওয়া যায়। এই কবিতাটি ইংলিশ লিটারেচারে মক এপিকের সব থেকে বড় এক্সাম্পল, যেটি 1712 সালে প্রথম সংস্করণে প্রকাশিত হয়েছিল, যখন পোপের বয়স ছিল মাত্র 20 বছর। এই কবিতাটি তার খ্যাতি অর্জনে বিশেষ ভূমিকা পালন করে। এই কবিতাটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে লেখা, যেখানে রবার্ট লর্ড পেট্রে অ্যারাবেলা ফার্মারের চুলের একটি লক কেটে ফেলেছিলেন এবং ফলস্বরূপ তাদের দুই পরিবারের মধ্যে কলহ তৈরি হয়। তো এই বিশিষ্ট রোমান ক্যাথলিকদের এই যে কলহ চক্র, এর আরেক সদস্য ছিলেন জন ক্যারেল। এই জন ক্যারেল ছিলেন পোপের খুব ভালো বন্ধু। তিনি পোপকে এমন একটি হালকা কবিতা লিখতে বলেন, যা এই পর্বটিকে, মানে এই দুই পরিবারের মধ্যে এই কলহটিকে একটি হাস্যকর দৃষ্টিকোণ থেকে বিচার করবে এবং এই দুই পরিবারের মধ্যে সেই কলহ মিটে যাবে, এবং যার ফলে এই কবিতাটি দুই পরিবারের মধ্যে যেন পুনর্মিলন ঘটাবে, এমন একটি কবিতা তিনি লিখতে বলেন, যাতে ওই দুই পরিবারের মধ্যে ওই অশান্তিটা মিটে যায়। তো ফলে বন্ধুর অনুরোধে এই কবিতাটি লিখেছিলেন আলেকজান্ডার পোপ। কবিতাটি মূলত একটি সংক্ষিপ্ত সংস্করণে প্রকাশিত হয়েছিল, যা পোপ পরে সংশোধন করেছিলেন এবং পরবর্তী সংস্করণে তিনি সমস্ত কিছু বাদবাকি যা কিছু যোগ করার সেগুলো করেছিলেন, যেটা তার এই কাজটাকে প্রভাবিত করেছিল এবং তাকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছিল। এই কবিতাটির মধ্যে একটা যুদ্ধ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে মহাকাব্যিক যুদ্ধের দৃশ্যের রীতি ব্যবহার করে একদম তুচ্ছ আকারে একটা যুদ্ধ দেখানো হয়েছে, তুচ্ছ অস্ত্র, তুচ্ছ প্রেরণা সহ একটা যুদ্ধ দেখানো হয়েছে। তাছাড়া মহাকাব্যের নায়কের মৃত্যুর মতোই এই কবিতাতেও চুলের যে লক, চুলের লকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। এপিক পোয়েট্রির শেষের দিকে নায়কদের স্বর্গে যেমন আরোহণ হয়, এখানে সেই চুলের লকটাও যেন স্বর্গারোহণ করছে, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। ফলে এই সমস্ত কিছু, এগুলি হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক প্রভাব তৈরি করে এবং সামাজিক জগতের একটা অযৌক্তিকতা, তখনকার সেই সামাজিক জগতের সোসাইটির একটা অযৌক্তিকতা এবং কৃত্রিমতাকে প্রকাশ করে। এটি যেহেতু মক এপিক পোম, তাই সবার প্রথমে এপিক এবং মক এপিক সম্পর্কে ধারণা রাখতে হবে এবং মক এপিকের যে ক্যারেক্টারিস্টিক্স ইউজ করা হয়েছে, এপিকে যেমন মিউজদেরকে আরাধনা করা হতো, এখানেও সেরকম তুচ্ছভাবে একটা আরাধনার প্রসঙ্গ আসছে। তো এই মিউজ কি, সেই সম্পর্কে জেনে নিতে হবে এবং এই কবিতাতে সিল্ফদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো এই সিল্ফ কারা, সে সম্পর্কেও আমাদেরকে জেনে নিতে হবে। দেখো, এই কবিতাটি যেহেতু একটি মক এপিক পোম, তাই মক এপিক জানার আগে এপিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এপিক মানে হচ্ছে মহাকাব্য। মহাকাব্য হলো একটা দীর্ঘ, গম্ভীর এবং কাহিনী ভিত্তিক কবিতা, যেখানে একটা বীর চরিত্র থাকে। একটা বীর চরিত্রের অসাধারণ কাজ, যুদ্ধ, অভিযান কিংবা সংগ্রামের কাহিনী তুলে ধরা হয় এই ধরনের কবিতাতে। মহাকাব্যে ঐশ্বরিক শক্তি, ভৌতিক চরিত্র এবং বিশ্বজনীন সংগ্রাম প্রায়শই এই সমস্ত কিছু অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ কাহিনী, বীর চরিত্র, ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তি, গম্ভীর ভাষাশৈলী, বিস্তৃত প্রেক্ষাপট, মিউজের প্রতি আহ্বান এবং মেডিয়াস রেস, মানে যেখানে কাহিনী প্রায় মাঝপথ থেকে শুরু হয়, পরে পূর্বের ঘটনাগুলো ব্যাখ্যা করা হয়। এই সমস্ত কিছু মহাকাব্যের বৈশিষ্ট্য। যেমন হচ্ছে সেই বিখ্যাত হোমারের ইলিয়াড, ওডিসি, ভার্জিলের এইনিড, মিল্টনের প্যারাডাইস লস্ট, এছাড়াও আমাদের নিজের সংস্কৃতিতে যে বিখ্যাত মহাকাব্য রামায়ণ, মহাভারত, এগুলি হচ্ছে এপিকের উদাহরণ। মহাকাব্য, এপিক। এপিক কোন উদ্দেশ্যে লেখা হয়? বীরত্ব এবং আদর্শের উদযাপন করতে, জাতি বা সংস্কৃতির মূল্যবোধ তুলে ধরতে এবং বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় অনেক বার্তা প্রদান করতে এই সমস্ত মহাকাব্যগুলি লেখা হয়ে থাকে। মক এপিক কি জিনিস? তাহলে এপিকের ঠিক উল্টোটাই হচ্ছে মক এপিক। মানে মক এপিক হলো একটি বিদ্রূপধর্মী কবিতার ধরন, যেখানে মহাকাব্যের গম্ভীর এবং সেই উচ্চমার্গীয় ভঙ্গিকে ব্যবহার করে তুচ্ছ বা সাধারণ কোনো বিষয়কে উপস্থাপন করা হয়। ফলে সেই গম্ভীর ভাষা সেই তুচ্ছ বিষয়ের মধ্যে একটি হাস্যকর বিপরীত সুর তৈরি করে এবং পাঠকদের মনে ব্যঙ্গাত্মক প্রভাব ফেলে। আর এপিকের বৈশিষ্ট্য যেগুলো, সেগুলোর ঠিক উল্টোটাই হবে মক এপিকের বৈশিষ্ট্য। মক এপিকের বৈশিষ্ট্য হিসেবে পাবো উচ্চমার্গীয় ভাষা, মিউজ বা দেবীর প্রতি আহ্বান, মহাকাব্যিক যে কাঠামো, ব্যঙ্গাত্মক ভঙ্গি এবং হেরোইক কাপলেট, ছন্দযুক্ত পেন্টামিটারে ব্যবহৃত কাপলেট। এবং এই মক এপিকের উদাহরণস্বরূপ বলা যায় আমাদের আজকের এই আলোচ্য বিষয় বিখ্যাত কবিতা রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেনের ম্যাকফ্লেকনো। এগুলো হচ্ছে বিখ্যাত কিছু উল্লেখযোগ্য মক এপিক। এবং এই মক এপিক সাধারণত লেখা হয়ে থাকে মানবিক দুর্বলতা, অহংকার বা সমাজের ত্রুটিগুলোর ওপরে উপহাস করার জন্য। যেমন তুচ্ছ বিষয়কে অতি গুরুতরভাবে উপস্থাপন করে দেখানো, যা আসলে কতটা ফাঁপা
ও হাস্যকর সেই বিষয়টা সেটাই তুলে ধরে এই মক এপিক, যেটা আমরা আমাদের আজকের এই আলোচ্য পোম দ্য রেপ অব দ্য লকের মাধ্যমে দেখতে পাবো। এই রেপ অব দ্য লক লেখা হয়েছিল 1712 সালে, যার প্রথম এডিশনে বা প্রথম ভার্সনে দুটো ক্যান্টো নিয়ে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে রিভাইজড এডিশনে 1714 সালে সমস্ত ক্যান্টোগুলো টোটাল 5টা ক্যান্টো একত্রিত করে 1714 এডিশনে প্রকাশিত হয়েছিল। মানে রেপ অব দ্য লকের টোটাল 5টা ক্যান্টো রয়েছে। 1712 সালে দুটো ক্যান্টো প্রকাশিত হয়েছিল, 1714 সালে বাকি 3টে ক্যান্টো নিয়ে টোটাল 5টা ক্যান্টো সম্বলিত হয়ে প্রকাশিত হয়। জনরার দিক থেকে এটি মক এপিক এবং স্যাটিরিক্যাল পোম। ফর্ম, এটি হেরোইক কাপলেটে লেখা আয়াম্বিক পেন্টামিটারে। রাইম এ এ বি বি সি সি। মিটার, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় বললাম। টোন, এখানে মক সিরিয়াস বা লাইটলি স্যাটিরিক্যাল টোন ইউজ করা হয়েছে। পয়েন্ট অফ ভিউর দিক থেকে এটা থার্ড পারসন ওমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউতে লেখা। পয়েন্ট অফ ভিউ আমরা জানি 3 রকম হয়ে থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। থার্ড পারসন 2 রকম হয়, সেই থার্ড পারসন ওমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। এই কবিতার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টেনশনালি এক্সাজারেটেড টু মিমিক এপিক পোয়েট্রি। এই কবিতার ক্যারেক্টারগুলো জেনে নেব। মেন ক্যারেক্টার হিসেবে এই কবিতাতে আমরা প্রথমেই দেখতে পাবো বেলিন্ডাকে। বেলিন্ডা হচ্ছে এই কবিতার প্রধান চরিত্র। বেলিন্ডা একজন ধনী এবং সুন্দরী তরুণী, যিনি হ্যাম্পটনের কোর্টে অবসর কাটানোর জন্য ভ্রমণ করেন। তার অসাধারণ সৌন্দর্য ব্যারনের দৃষ্টি আকর্ষণ করে এবং তার ওই চুলের লকের মোহে সেই ব্যারন তার সেই চুলের লক ছিঁড়ে ফেলার প্রস্তুতি নেন, যেই কাহিনীটা আমরা ক্যান্টো 1 থেকে শুরু করতে পারবো। এছাড়া রয়েছেন দ্য ব্যারন। বাস্তবে যে লর্ড পেত্রে, তার উপরে ভিত্তি করে এই ব্যারনের চরিত্রটি রচিত। এই ব্যারন বেলিন্ডার অসাধারণ সৌন্দর্যের প্রতি মোহের কারণে তার চুলের লক ছিঁড়ে ফেলেছিল এবং শুধু ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হননি, তিনি সেই লক ফেরত দিতেও অস্বীকার করেছিলেন। এছাড়া রয়েছে এরিয়েল। এরিয়েল হলো বেলিন্ডার অভিভাবক সিলভ। গল্পের শুরুতে সে স্বপ্নের মাধ্যমে বেলিন্ডাকে ব্যাখ্যা করে যে তার সৌন্দর্য বা সতীত্ব রক্ষা করার দায়িত্ব তার ওপরে রয়েছে এবং সে মনে করে, মানে এরিয়েল মনে করে যে ভবিষ্যতে কিছু একটা বড় বিপর্যয় নেমে আসছে বেলিন্ডার ওপরে। তাই তাকে সে মানুষের থেকে সাবধান থাকার জন্য সতর্ক করে, কারণ সে জানে বেলিন্ডা ওই কোর্টে যাচ্ছে তার সময় কাটানোর জন্য। তখন এরিয়েল তার চুল, কানের দুল এই সমস্ত কিছুর রক্ষা করার জন্য শিল্পের একটা পুরো বাহিনীকে ডাকে। তবুও সেই রক্ষা হয়নি, কারণ ব্যারন শেষ পর্যন্ত তার চুলের সেই লক কেটে ফেলে। এছাড়া দেখতে পাবো ক্ল্যারিসা। ক্ল্যারিসা হচ্ছে ওই কোর্টে একজন মহিলা, যিনি বেলিন্ডার চুলের লক কেটে ফেলার জন্য ব্যারনকে কাঁচিটা দিয়েছিল তার, এবং পরে তিনি এই পুরো ঘটনাটিকে হতাশাজনকভাবে তুচ্ছ মনে করে একটা বিশাল বড় ডায়লগ দিয়েছিলেন। এছাড়া দেখতে পাবো থ্যালাস্ট্রেস। থ্যালাস্ট্রেস হচ্ছেন একজন সৌজন্যময়ী মহিলা, যিনি বেলিন্ডার সাথে বন্ধুত্ব করেন এবং তার সাথে তার ওই লক হারানোর জন্য শোক প্রকাশ করেন। বেলিন্ডার মতো তিনিও অ্যাম্ব্রিয়েলের ব্যাগ থেকে বের হওয়া দীর্ঘশ্বাস এবং কান্না ও আবেগের শিকার হন, যার ফলে তিনিও আক্রমণাত্মকভাবে সেই লক পুনরুদ্ধারের জন্য সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়েন। এই থ্যালাস্ট্রিস নামটা দেওয়া হয়েছে একটা পৌরাণিক কাহিনী অবলম্বনে। থ্যালাস্ট্রেস এই নামটি অ্যামাজনের পৌরাণিক রানীর কথা মনে করিয়ে দেয়। এরা ছিল একদল উগ্র মহিলা যোদ্ধা। এছাড়া রয়েছেন স্যার প্লুম। স্যার প্লুম ছিলেন থ্যালাস্ট্রেসের সমর্থক, যিনি মহিলাদের পক্ষ থেকে হস্তক্ষেপ করেন এবং ব্যারনের মুখোমুখি হন, এবং এই স্যার প্লুম ব্যারনকে বেলিন্ডার লকটা ফিরিয়ে দিতে বলেন। বলা হয়ে থাকে যে ক্রিটিকরা এই স্যার প্লুমকে পোপের বন্ধু জর্জ ব্রাউনের সাথে তুলনা করেন। এছাড়াও মেজর ক্যারেক্টারদের মধ্যে আছে অ্যাম্ব্রিয়েল। অ্যাম্ব্রিয়েল হচ্ছে একজন পার্থিব জন্তু যে ধ্বংসলীলা চালাতে আনন্দ পায়। সে প্লিহার গুহায় নেমে আসে দীর্ঘশ্বাস, কান্না এবং আবেগের একটি ব্যাগ সংগ্রহ করার জন্য, যেটা সে বেলিন্ডা এবং থ্যালাস্ট্রেসের ওপরে ফেলে দেয়। এরপরে সে একটি শিশিও নেয়, যা মূর্ছা যাওয়া ভয়, নরম দুঃখ, গলে যাওয়া শোক, প্রবাহিত অশ্রুর একটি শিশি, যেটাও সে বেলিন্ডার ওপরে গিয়ে ঢেলে দেয়। এর ফলে বেলিন্ডা তার লক ছিঁড়ে ফেলার জন্য ব্যারনের মুখোমুখি হতে উৎসাহিত হয়, এবং ওই অ্যাম্ব্রিয়েল নামটা একটা ল্যাটিন আম্ব্রা শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে ছায়া। মানে এটা রিডার্সদেরকে ইঙ্গিত দেয় এই চরিত্রটির মধ্যে একটা বাস্তব জগতের অন্ধকার রয়েছে। এছাড়াও আমরা পাবো প্লিহার রানীকে। প্লিহার রানী হচ্ছে ভূগর্ভস্থ গুহার রানী। প্লিহার ধারণারই রূপ হচ্ছে এই প্লিহার রানী। তিনি নারীদের ওপরে হিস্টেরিয়া, বিষণ্ণতা, শারীরিক অক্ষমতা দান করেন। তিনি অ্যাম্ব্রিয়েলকে ওই ব্যাগটি এবং ওই শিশিটি দিয়েছিলেন, যেটা অ্যাম্ব্রিয়েল গিয়ে বেলিন্ডার উপরে ছড়িয়ে দিয়েছিল। ফলে বেলিন্ডা এই সমস্ত বিষণ্ণতা, দুঃখ, শোক, কান্নাকাটি এই সমস্ত কিছুর শিকার হয়েছিল। এছাড়াও আমরা পাবো ক্লারিসাকে। এছাড়াও এখানে অনেক মাইনর ক্যারেক্টার্স রয়েছে, তার মধ্যে হচ্ছে বেটি। বেটি হলো বেলিন্ডার দাসী। এছাড়া ব্রিলান্টে, মোমেন্টিলা। ব্রিলান্টে হচ্ছে বেলিন্ডার কানের দুল পাহারা দেওয়ার দায়িত্বে থাকা শিল্প।
তার নামটা ব্রিলিয়ান্ট শব্দের একটি ব্যঙ্গ থেকে এসেছে, যার অর্থ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করা, যা কিছু ঝলমল, মানে কানের দুল সেটা তো ঝলমল করে সব সময়, সেই জন্য উপযুক্ত ছিল ব্রিলিয়ান্ট। এই শব্দ থেকে ব্রিলান্টে নামটি দেওয়া হয়েছে। এছাড়া মোমেন্টিলা, বেলিন্ডার ঘড়ি পাহারা দেওয়ার দায়িত্বে থাকা শিল্প হচ্ছে মোমেন্টিলা। মোমেন্ট এই যে শব্দটা, এই শব্দটা থেকে এই নামটি দেওয়া হয়েছে মোমেন্টিলা, যেটা একটা হাস্যরসের উদ্রেক করে। এছাড়া রয়েছে ক্রিসপিসা। ক্রিসপিসা হচ্ছে বেলিন্ডার চুলের পাহারা দেওয়ার দায়িত্বে থাকা শিল্প। তার নামটা পুরনো দিনের একটি শব্দ ক্রিপ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কোঁকড়ানো চুল। তো ফলেই পোপ হাস্যরস তৈরি করার জন্য সেই শব্দ থেকে ক্রিসপিসা নামটি দিয়েছেন। ফলে এই নামটি খুবই উপযুক্ত, কারণ এটি তার কাজের সাথে যুক্ত, কারণ তিনি ছিলেন বেলিন্ডার চুলের মানে ওই লকের পাহারার দায়িত্বে। এছাড়া ছিল জেফেরিটা। এই জেফেরিটা হলো বেলিন্ডার পাখা পাহারার দায়িত্বে থাকা শিল্প। তার নাম জেফির শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে নরম বাতাস। তো বাতাস থেকে পাখা পাহারার দায়িত্বে জেফিরিটা। তো দেখা যাচ্ছে পোপ খুব সুন্দরভাবে নামগুলো চুজ করেছেন হাস্যরস তৈরি করার জন্য, তার কাজ অনুসারে তার নামটা উপযুক্ত হয়েছে। তো এরা হচ্ছে সেই সমস্ত শিল্প যারা বেলিন্ডার বিভিন্ন কাজের দায়িত্বে ছিল। তো এই শিল্প কারা বা এই শিল্প কি? শিল্প হলো বায়ুর আত্মা বা হাওয়ার অদৃশ্য রক্ষক। এগুলো সাধারণত অলৌকিক প্রাণ, যাদের ধারণা প্রাচীন রেসিক্রুশিয়ান তথ্য থেকে এসেছে। কবিতায় শিল্পরা হলেন সুন্দরী, চঞ্চল, অবিবাহিত নারীদের আত্মা, যারা মৃত্যুর পর জীবিত নারীদের সৌন্দর্য এবং সতীত্ব রক্ষা করেন। এই কবিতায় শিল্পদের কাজ হলো বেলিন্ডাকে রক্ষা করা, তার সৌন্দর্য, তার অহংকার, তার চুল, সতীত্ব রক্ষা করার জন্যই তারা নিয়োজিত। শিল্পদের প্রধান নেতা এখানে হচ্ছে এরিয়েল। শিল্পরা বেলিন্ডার প্রতিদিনের সাজগোজ, যেমন পাখা, গয়না, চুল, পোশাক, এমনকি চিন্তা ধারণাকেও রক্ষা করে, মানে যাতে কোনো ভুলভাল চিন্তাও না করে ফেলে, যাতে তার সতীত্ব চলে যাবে এমন কিছু আজে বাজে চিন্তাও না করে ফেলে, সেগুলোকেও গাইড করে এই শিল্পরা, মানে বাহ্যিকের সাথে সাথে আভ্যন্তরীণও গাইড করে এই শিল্পরা। তাই যখন বেলিন্ডা প্রেম আসক্তি বা অশুভ চিন্তা শুরু করে, তখন শিল্পরা তাকে রক্ষা করে এবং সেই চিন্তাগুলোকে ক্লোজ করে দেয়, তাকে সেই চিন্তাগুলো করা থেকে বিরত রাখে। প্রকৃতপক্ষে শিল্পদের মাধ্যমে পোপ সমাজের সৌন্দর্য এবং সামান্য বিষয়কে অতিরঞ্জিত করে দেবতাদের মতো করে উপস্থাপন করার যে প্রবণতা, সেই প্রবণতাকে উপহাস করেছেন শিল্পদেরকে দেখিয়ে। এই শিল্পরা প্রাচীন মহাকাব্যের দেবতাদের ব্যঙ্গাত্মক সংস্করণ, কারণ এপিকে মানে এপিক পোয়েট্রিতে দেবতাদেরকে নিয়ে বলা হতো, কিন্তু এখানে দেবতাদের জায়গায় তাদের একটা ব্যঙ্গাত্মক সংস্করণ শিল্পদেরকে দেখানো হয়েছে, যারা চুল কাটার মতো ছোট ছোট ঘটনাকে মহাযুদ্ধের রূপদান করে দিচ্ছে এবং তাকে মহান গুরুত্বপূর্ণ বানিয়ে তুলছে। তাই এদের এই গুরুত্ব ও কাজ এতটাই ক্ষুদ্র ও তুচ্ছ, যা কবিতায় মক এপিক এলিমেন্ট নিয়ে আসছে। তাই সেই হাস্যরস উদ্রেক করার জন্য, সেই উপহাস দেখানোর জন্যই এই কবিতায় শিল্পদের ইন্ট্রোডিউস করিয়েছেন আলেকজান্ডার পোপ। এই কবিতার থিম সম্পর্কে বলতে গেলে বলি, এই কবিতার থিম হিসেবে থাকছে কোর্ট লাইফের যে ট্রিভিয়ালিটি মানে তুচ্ছতা, সৌন্দর্য বনাম কবিতা, লিঙ্গ, ধর্ম এবং নৈতিকতা, এই সমস্ত কিছু হচ্ছে এই কবিতার বিষয়বস্তু বা থিম। এছাড়াও এই কবিতাতে কিছুগুলো অভ্যন্তরীণ রেফারেন্স দেখতে পাই, যেমন বেরেনিসের লক। এটি একটি পৌরাণিক কাহিনী উল্লেখ করে, যেখানে বলা হয়েছে যে মিশরের রানী বেরেনিস যুদ্ধে তার স্বামীর সুরক্ষা নিশ্চিত করার জন্য তার চুলের একটা লক কেটে ফেলেছিলেন, যার পরে এই লকটি কিন্তু জাদুকরীভাবে একটা নক্ষত্রপুঞ্জে রূপান্তরিত হয়েছিল। তো এই গল্পটা ক্লাসিক্যাল রাইটারদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ক্যালিমাচাস এবং কাটুলাসের রচনায় এটা দেখা যায়। তো পোপের রেপ অফ দ্য লকে ক্যান্টো 5-এ শেষের দিকে ক্যান্টো 5-এ বেলিন্ডার নিজের ওই লকটি, চুলের ওই লকটি যখন স্বর্গে চলে যাচ্ছিল এবং এটি একটি নক্ষত্রপুঞ্জ হিসেবে উপস্থিত হচ্ছিল, তো এটা সেই প্রাচীন গল্পটাকেই হাস্যকরভাবে যেন রিফ্লেক্ট করে, প্রতিধ্বনিত করে। কারণ কোথায় সেই ক্লাসিক্যাল লিটারেচারের সেই লফটিনেস আর কোথায় এখানে বেলিন্ডার চুল যে নক্ষত্রপুঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে বেলিন্ডার এই পরিস্থিতির একটা আপেক্ষিক তুচ্ছতা, এটাই এখানে সেই স্যাটিরিক্যাল টোন দান করেছে, এটাই এই কবিতাটিকে হাস্যকর করে তুলেছে, মক এপিক করে তুলেছে। এছাড়াও এই যে রেপ টার্মটা ইউজ করা হয়েছে, যেটার মানে ধর্ষণ, এখানে কিন্তু রেপ তার আক্ষরিক অর্থে বর্তমানকালে আধুনিক সময়ে আমরা রেপ মানে যেটা জানি একটা হিংস্রতা, একটা শারীরিক অত্যাচার, সেটা কিন্তু নয়। সেই সময়ে চুরি বা লুণ্ঠন এই সমস্ত জিনিসগুলোকে, কার্যকলাপগুলোকে রেপ অর্থে ইউজ করা হতো।
আলেকজান্ডার পোপ সেই অর্থে এখানে এটা ব্যবহার করেছেন। মূলত চুরি বা লুণ্ঠন করা বোঝাতে তিনি এটা ব্যবহার করেছেন, কারণ এখানে সেই লকের চুরির কথা বলা হয়েছে, সেই চুলের লকের চুরি। পোপ এখানে জোর দিয়ে বলেছেন ব্যারেনের সেই কাজটা খুবই অনৈতিক। যদিও এই রেপ ওয়ার্ডটার সাথে একটা হিংসাত্মক যৌন অর্থ যুক্ত, তবুও সেই সময়ে এই ওয়ার্ডটা চুরি, অনৈতিক ক্রিয়াকলাপের অর্থে ইউজ হতো, এবং ব্যারেনের বেলিন্ডার ওই লকটা কেটে ফেলা একটা অনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে তুলে ধরা হয়েছে। তাই এই জিনিসটা এখানে রেপ অর্থে দেখানো হয়েছে। আক্ষরিক অর্থে আধুনিক কালে আমরা রেপ অর্থে যেটা মানি বা রেপ অর্থে যেটা ব্যবহার করি, সেটা কিন্তু এই ক্ষেত্রে সেই মানে বহন করে না, সেই পরিমাণ যৌন কার্যকলাপ কিন্তু নয়। এছাড়া একটা টার্ম ইউজ করা হয়েছে প্লিহা। পোপের সময় প্লিহা সাধারণত এক ধরনের শারীরিক অক্ষমতাকে বোঝানো হতো, যেটা মোটামুটি একটা জেনারেল ওয়ার্ড ছিল, যেটা সবকটি মূলত নারী বৈশিষ্ট্য বলে মনে করা হতো যে প্লিহা মস্তিষ্কে বাষ্প পাঠায়, যার ফলে মাইগ্রেন, হিস্টেরিয়া, অজ্ঞানতা, বিষণ্ণতা এই সমস্ত কিছু দেখা দেয়। পোপ এখানে যে প্লিহা উল্লেখ করেছেন সেটা হলো এক ধরনের নরক, যেখানে বৃদ্ধ অসুস্থ মহিলাদের পাশাপাশি বস্তুতে পরিণত করা মহিলাদেরকে পাওয়া যায়, গর্ভবতী পুরুষদেরকে পাওয়া যায়। তো এই প্লিহার রানী থেকেই অ্যাম্ব্রিয়েল সেই নেতিবাচক আবেগ সম্বলিত সেই ব্যাগ, সেই শিশিটা গ্রহণ করেছিল, যেটা এনে সে বেলিন্ডার উপরে ছড়িয়ে দিয়েছিল, যার ফলে বেলিন্ডাকে এই ব্যারনের মুখোমুখি হতে উস্কে দেওয়া হয়েছিল। তো এই যে টার্মটা প্লিহা, এর অর্থ হচ্ছে এটাই। বোঝা গেছে তো? আশা করি কবিতা সম্পর্কে যাবতীয় ডিটেলস, কবিতার ব্যাকগ্রাউন্ড, কবিতার পটভূমি এবং কবিতার সমস্ত চরিত্র সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো চলো লাইন বাই লাইন টেক্সট রিডিং এ যাই। রেপ অফ দ্য লক, ক্যান্টো 1। এই কবিতাতে টোটাল 5টা ক্যান্টো রয়েছে। ক্যান্টো মানে স্বর্গ। লং ন্যারেটিভ পোমের ক্ষেত্রে ক্যান্টো ভাগ থাকে। এই কবিতাতে টোটাল 5টা ক্যান্টো রয়েছে, তবে এসএসসির সিলেবাসে সমস্ত ক্যান্টো অন্তর্ভুক্ত নেই, শুধুমাত্র ক্যান্টো 1 এবং 2, মানে পোপ কর্তৃক 1712 সালে রেপ অফ দ্য লকের যে প্রথম সংকলন প্রকাশিত হয়েছিল, সেই সংকলনের শুধু 1 আর 2ই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই আমি ক্যান্টো 1 এবং ক্যান্টো 2টাই পড়াবো, এবং পরবর্তীতে এসএলএসটির পরে আমি ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্টদের জন্য ক্যান্টো 3, 4, 5ও আমি পড়িয়ে দেব। তো দেখো লাইন বাই লাইন পোম রিডিং শুরু করছি। দ্য রেপ অফ দ্য লক। দেখো পোমের টাইটেল দ্য রেপ অফ দ্য লক। রেপের মানে একটু আগেই আমি ব্যাখ্যা করেছিলাম যে আধুনিক অর্থে রেপ মানে আমরা যেটা বুঝি, এখানে কিন্তু আলেকজান্ডার পোপ সেরকম কিছু উল্লেখ করেননি বা সেদিকটা ব্যক্ত করেননি। রেপ অর্থে তখন এই চুরি, লুণ্ঠন, অনৈতিক কাজগুলোকে বোঝানো হতো। লক মানে এখানে তালা নয়, লক মানে চুলের যে লক সেটাকে বোঝানো হয়েছে। তো সেই কোকড়ানো চুলের লক যেটা মহিলাদেরকে সৌন্দর্য দান করে, সামনের দিকে কানের দুপাশে ঝুলে থাকে, সেই কোকড়ানো চুলের লকের কথা বলা হয়েছে। সেই লকের রেপ মানে সেই লক চুরি করাকে এখানে রেপ অর্থে দেখানো হয়েছে, তাই বলা হয়েছে দ্য রেপ অফ দ্য লক, যেটা কিনা এই পোমের টাইটেল। রেপ অফ দ্য লক ক্যান্টো 1। তো ক্যান্টো 1 শুরু করছি। কি বলা হয়েছে? হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিং, হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস। হোয়াট ডায়ার অফেন্স। ডায়ার অফেন্স বলতে ভয়ানক, গুরুতর অপরাধ। ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিং। অ্যামোরাস কজেস মানে প্রেম বা কামনা বাসনা থেকে উৎপত্তি হওয়া ঘটনা। অ্যামোরাস এটা ল্যাটিন শব্দ অ্যামোর থেকে এসেছে। সেই অ্যামোর ভিনসেন্ট ওমনিয়া, ভার্জিলের সেই একলক্স থেকে নেওয়া। লাভ কনকোয়ার্স অল, যার মানে হচ্ছে সেই অ্যামোর মানে লাভ। তাহলে অ্যামোরাস কজেস মানে প্রেম বা কামনা বাসনা থেকে উৎপাদিত বা উৎপন্ন হওয়া ঘটনা, স্প্রিংস উৎপন্ন হওয়া। হোয়াট মাইটি কন্টেস্ট মানে বড় বড় কাণ্ড, রাইজ উৎপন্ন হয় ফ্রম ট্রিভিয়াল থিংস তুচ্ছ জিনিস থেকে। ট্রিভিয়াল থিংস মানে তুচ্ছ বা অপ্রয়োজনীয় বিষয়। তাহলে এখানে পোপ বলেছেন যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা অনেক সময় সামান্য কিছু বিষয় নিয়ে কত বড় কাণ্ড ঘটিয়ে ফেলে, সেটাই বলছেন যে তুচ্ছ জিনিস থেকে কি ভয়াবহ অপরাধের ঝর্ণা তৈরি হয়। তুচ্ছ যে প্রেম বা কামনা বাসনা থেকে কত ভয়াবহ অপরাধ তৈরি হয়, তুচ্ছ জিনিস থেকে কত শক্তিশালী প্রতিযোগিতার জন্ম হয়। মাইটি কন্টেস্ট, শক্তিশালী প্রতিযোগিতা। তাহলে পোমের প্রথমেই পোপ বলে দিচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছেন যে তুচ্ছ বিষয় থেকে কত বড় বড় কাণ্ডই না ঘটে যায়। মানে সমাজের ওই উচ্চ শ্রেণীর মানুষেরা অনেক সময় সামান্য কোনো বিষয়কেই কত বড় কাণ্ড বানিয়ে ফেলে। আই সিং, আমি গাই, দিস ভার্স টু ক্যারেল, এই কবিতা টু ক্যারেল, ক্যারেলকে উৎসর্গ করে। ক্যারেল বলতে সেই পোপের বন্ধু, সেই বিখ্যাত জন ক্যারেল, যিনি পোপকে এই কবিতাটা লিখতে প্ররোচিত করেছিলেন। মিউজ ইজ ডিউ, মিউজের কাছে এই পদবি প্রাপ্য।
পো। তাহলে আই সিং আমি গাই দিস ভার্স এই কবিতাটা টু ক্যারিল মানে ক্যারিলকে উৎসর্গ করে, মিউজ ইজ ডিউ মিউজের এটা প্রাপ্য। মিউজ কে না, মিউজ হচ্ছে কবিতার দেবী। ক্লাসিক্যাল লিটারেচারে যাদের কাছ থেকে কবিতা লেখার জন্য উৎসাহ বা প্রেরণা পাওয়ার জন্য তাদেরকে প্রার্থনা করা হয়। এই মিউজরা ছিলেন প্রাচীন গ্রিক পুরাণের 9 জন দেবী, যারা সাহিত্য, সঙ্গীত, কবিতা, ইতিহাস, নৃত্য ও অন্যান্য শিল্প ও বিদ্যার উৎস হিসেবে বিবেচিত হতেন। কবি এবং শিল্পীরা তাদের থেকে অনুপ্রেরণা পাওয়ার জন্য আশায় নিজেদের কাজের শুরুতে তাদের কাছে সাহায্য চাইতেন। এই মিউজদের উৎপত্তি প্রসঙ্গে বলতে গিয়ে বলি, মিউজরা ছিলেন দেবরাজ জিউস এবং স্মৃতির দেবী মণিমোসিনীর কন্যা। এদের অবস্থান ছিল মাউন্ট হেলিকন বা মাউন্ট প্যারনাসাস। এই মিউজরা ছিলেন মূলত 9 জন দেবী, যাদের নাম ছিল ক্লিও, যিনি ছিলেন ইতিহাসের দেবী, যার প্রতীক ছিল বই বা স্ক্রল। দ্বিতীয়ত ছিলেন এরাটো, যিনি প্রেম বা গীতি কবিতার দেবী, যার প্রতীক হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র লায়ার। তৃতীয়ত হলেন ইউটারোপি, যিনি কিনা সঙ্গীত বিশেষ করে বাঁশি বাজানোর দেবী, যার প্রতীক বাঁশি। চতুর্থত মেলপোমেনে, যিনি ট্র্যাজেডির দেবী, শোকনাট্যের দেবী, ট্র্যাজিক মুখোশ ছিল তার প্রতীক। চতুর্থত পলিহিমনিয়া, যিনি ছিলেন ধর্মীয় সঙ্গীত, ধ্যান এবং বাগ্মিকতার দেবী, যার প্রতীক ছিল শান্ত ভাব, পর্দা বা ঘোমটা। তারপরে ছিলেন টাপসিকোরে, যিনি নৃত্যের দেবী, নৃত্যের ভঙ্গিমা ছিল তার প্রতীক। তারপরে ছিলেন থালিয়া, যিনি কমেডি বা গ্রামীণ কবিতার দেবী, কমেডি মুখোশ ছিল তার প্রতীক। এছাড়া ছিলেন ইউরেনিয়া, যিনি জ্যোতির্বিজ্ঞানের দেবী, গোলক বা দিক নির্দেশ হচ্ছে তার প্রতীক। তো এই সমস্ত দেবীরা হলেন সেই মিউজ, যাদেরকে সাহিত্যে অনেক মহাকাব্যে বা কবিতা মিউজিকে আহ্বান করে সেই কবিতা বা মিউজিক শুরু করা হয়। যেমন হোমারের ইলিয়াডে বলা হয়েছিল, হে মিউজ বলো আকিলিসের রোষে কি ঘটেছিল। মিল্টনের প্যারাডাইস লস্টে বলা হয়েছিল, প্রথম অবাধ্যতার গল্প গাও স্বর্গীয় মিউজ। সেই সমস্ত মিউজদের রেফারেন্স তোলা হয়েছিল। তাই বলতে গেলে আধুনিক অর্থে মিউজ শব্দটা যে কোনো অনুপ্রেরণার উৎস বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। এবং কেউ যদি বলে থাকে যে সি ইজ মাই মিউজ, অর্থাৎ সেই ব্যক্তিটি তার সৃষ্টিশীলতার, তার সৃজনশীলতার প্রেরণা যোগাচ্ছে, তাই তাকে সে তার মিউজ বলছে। তাই এখানে যেহেতু ক্যারিলকে আলেকজান্ডার পোপ মিউজ বলেছে, মানে ক্যারিল তার এই লেখাটার অনুপ্রেরণার উৎস জুগিয়েছিল, ক্যারিলই তাকে বলেছিল এই লেখাটা লিখতে, তাই তিনি এখানে মিউজ বলেছেন যে ক্যারিলেরই এই পদবিটা পাওয়ার যোগ্য, ইজ ডিউ, মানে ক্যারিলই এই মিউজ পদবিটা এখানে পাওয়ার যোগ্য, কারণ এই কবিতাটা লিখতে একমাত্র ক্যারিলই তাকে উদ্বুদ্ধ করেছিল। তাহলে এখানেও আমরা বুঝতে পাচ্ছি সেই মক এপিক টোন, কারণ যেখানে এপিক কাব্যে কি করা হয়, দেবতাদের আহ্বান করা হয়, এখানে কিন্তু সাধারণ মানুষকে তিনি মিউজ বলে দিয়েছেন, মানে একটা হাস্যকর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি তিনি প্রদর্শন করছেন এখানে। দিস ইভেন বেলিন্ডা মে ভাউচশেপ টু ভিউ। ভাউচশেপ মানে দয়া করে, অনুমতি দেওয়া বা কিছু গ্রহণ করা। এবং বেলিন্ডা হলেন সেই নারী চরিত্র যার চুলের একগুচ্ছ কেটে নেওয়া হয়েছিল কবিতাতে। তো পোপ বলছেন যে আমি এই কবিতাটা শুরু করার আগে আমার মিউজ জন ক্যারিলের উদ্দেশ্যে তোমাকে প্রার্থনা করছি যে তুমি মিউজ পদবিটা পাওয়ার যোগ্য, কারণ তুমি আমার ক্ষেত্রে মিউজ, তুমি আমাকে এই কবিতাটা লেখার প্রেরণা উৎসাহ জুগিয়েছো। এবং বেলিন্ডা ভাউচশেপ টু ভিউ, এবং বেলিন্ডাও যেন এই কবিতাটা দেখে। ভাউচশেপ টু ভিউ মানে বেলিন্ডাকে পারমিশন দেওয়া হলো সে যেন দেখে। অ্যাপ্রুভড বাই ক্যারিল, অ্যাপয়েন্টেড টু বেলিন্ডা। যদিও এর ম্যাটার ট্রিভিয়াল, এই কবিতার বিষয়বস্তু খুবই তুচ্ছ, মানে পোপ এখানে স্বীকার করেছেন যে এই কবিতার বিষয়বস্তু তুচ্ছ, এর উৎস ক্যারিলের কাছ থেকে পাওয়া, এবং বেলিন্ডাকে এটা দেখার অনুমতি দেওয়া হলো, মানে আমার এই লেখনী দেখার পারমিশন বেলিন্ডাকে রইল। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। যেহেতু এটা একটু দীর্ঘ কবিতা, একটা পার্টে কমপ্লিট করলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তাই এটা আমি বাকি সমস্ত ভিডিওর মতো বিভিন্ন পার্ট করে তোমাদেরকে পড়াবো। পার্ট 1টা তাহলে এখানে শেষ করছি। কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, এবং আবারও বলা যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।